নমস্কার, আমি অরিজিতা সুইডেন থেকে। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বারটা হলো শনিবার, এখন বাজে সকাল 8টা। আর আমি সকাল সকাল উঠে একটু হালকা ব্রেকফাস্ট করে যাচ্ছি এখন ইউনিভার্সিটির পথে। আজকে যেহেতু শনিবার, সেই জন্য বাস স্টপেও আজকে ভিড় সেরকম দেখা যাচ্ছে না। তবে আমার এই বন্ধুবান্ধবগুলোকে দেখুন, আমাকে দেখলেই এরা খালি এগিয়ে গিয়ে আমার দিকে আসে। আগে ভয় লাগতো, এখন আর ভয় লাগে না, এখন না ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আসলে এদের আমি প্রতিদিনই প্রায় পাউরুটি খাওয়াই, এই জন্য এরা দেখলেই আমাকে ভাবে আমার হাতে হয়তো এদের খাবার পাউরুটি রয়েছে। তো যাই হোক, এদিকে প্রায় দেরিই হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমার ক্লাসে পৌঁছতে হবে। আর আমি এই সকাল সকালবেলা বাস আর নিই না, হেঁটে যেতেই বেশ ভালো লাগে। এখানকার হাঁটা পথগুলো এত সুন্দর করে তৈরি করা, নিশ্চিন্ত মনে কোনো রকম কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ এবং সাইকেলের বেল এই সমস্ত কিছু না শুনে নিশ্চিন্ত মনে হেঁটে হেঁটে যাওয়া যায়। এখানকার হাঁটার রাস্তাগুলোকে খুবই প্রায়োরিটি দেওয়া হয়, তাই যখন কোনো রাস্তার কনস্ট্রাকশন হয় বা কোনো কাজ চলে, তখন কিন্তু হাঁটার রাস্তাগুলিকে অক্ষত রাখা হয়। এখানে হাঁটার রাস্তা এবং সাইকেলের রাস্তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর দেখছেন আকাশটা কি সুন্দর লাগছে। আজকের আকাশ দেখে মনে হচ্ছে দুর্গাপুজো প্রায় এসেই গেল, যেন মনে হচ্ছে শরতের আকাশ, মেঘমুক্ত ঝকঝকে নীল আকাশ একদম। আর ওই দূরে ওই পাহাড়টা দেখুন কেমন সবুজ হয়ে আছে। ওই পাহাড়ের ওপরে একটা সুন্দর পার্ক আছে, প্রচুর গাছ আছে ওখানে, আর প্রচুর পাখির বাসা। গেলে এত ভালো লাগে, এত রকমের পাখির আওয়াজ শোনা যায়। আর এই পাহাড়টার দিকে চোখ সরাতেই দেখতে পেলাম এই গাছের সারি, কি সুন্দর। গাছের নিচের গুঁড়িগুলোকে কাঠ দিয়ে ঘিরে দিয়েছে দেখুন। এদেশের মানুষের প্রধান উদ্দেশ্যই হচ্ছে গাছকে রক্ষা করা, তাই তো এদেশে 3 ভাগ গাছ আর 1 ভাগ হচ্ছে মানুষ। এদেশে প্রচুর লেক রয়েছে, আর তার সাথে রয়েছে এরকম জঙ্গল, গাছপালা, এই সমস্ত কিছু। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া সুইডেন আর কয়েক দিন পরেই বা সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকেই কিন্তু এরকম গাছগুলো পাতা শূন্য হয়ে যাবে। এসে পড়েছি ইউনিভার্সিটিতে, এখানে ভিডিও করার নিয়ম নেই, তাই আপনাদের সাথে ইউনিভার্সিটির পর আবার দেখা হচ্ছে। ইউনিভার্সিটি থেকে বেরোতে বেরোতেই বেজে যায় প্রায় দুপুর 12:30। আর এদিকে আমি খুব হন্তদন্ত হয়ে হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা দিয়েছি। এই সময় বাসটা খুব একটা থাকে না, শনিবার রবিবার হলে বাসের ফ্রিকোয়েন্সি খুব কমে যায়, তাই আর বাসের জন্য অপেক্ষা না করে আমি খুব তাড়াহুড়ো করে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বাড়ির দিকে। এদিকে ওয়েদার আপডেট দেখাচ্ছে একটু পরে নাকি আবার বৃষ্টিও নামতে পারে। হাত সাথে ছাতা আছে, তবুও বৃষ্টিতে ভিজতে খুব একটা ভালো লাগে না। আর এদিকে দমকা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর মেঘের ফাঁক থেকে রোদ্দুরটা দেখা যাচ্ছে। চলুন এখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে আগে প্রথমে রান্না বসিয়ে ফেলবো। তো যেহেতু সন্দীপনের আজকে ছুটি, ওই জন্য ও আমার কাজটা একটু সহজ করার জন্যে গাজর দিয়ে মসুর ডাল বসিয়েছিল, আর ছিল কয়েকটা ঢ্যাঁড়স ভাতে বসিয়েছিল। আর আমি এখানে এসে আলু আর ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে ডালটার মধ্যে একটু ফোড়ন দেওয়ার জন্যে ওই পেঁয়াজ একটা কেটে নিয়েছি। ব্যাস, এবারে রান্নাবান্না শুরু করে দিই। বরাবরই আমার বাড়িতে ডাল কখনো সেভাবে সেদ্ধ খাওয়া হতো না, সবসময় মা ডালের মধ্যে একটা ফোড়ন দিত, কি সবজি দিত। আর মসুর ডাল হলেই আমার বাবা খুব ভালোবাসতো এই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে সাদলানো মসুর ডালটা যদি এর মধ্যে ঢেলে দেওয়া হয়, তার যে একটা সুন্দর গন্ধ হয়, সেটা খেতে আমার বাবা খুব ভালোবাসে। আর আমারও এই ডালটা খেতে খুব ভালো লাগে। আমি যে কোনো সময় হঠাৎই যখন কোনো কিছু রান্নার অপশান পাই না, তখন এই 5 ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে মসুর ডালটা বানিয়ে নিতে খুব ভালোবাসি। আর তার সাথে একটু গরম গরম আলু ভাজা হলেই আর কিছু চাই না। আর আজকে বানাচ্ছি ফুলকপি আলু ভাজা, আর সন্দীপন দিয়েছিল ডালের মধ্যে একটু গাজর সেদ্ধ, সেই সমেতই ডালটাকে এখানে সাদলে নেব। তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে চান টান করে ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি। এখন বাজে দুপুর 2টো। গরম গরম ভাত একদম নামিয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে ঘন করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল, আর তার সাথে ফুলকপি আলু ভাজা, আর অল্প একটুখানি ঢ্যাঁড়স সেদ্ধ। আজকে শনিবার, সেই জন্য আমরা বরাবরই একটু নিরামিষ খাই শনিবার দিনটাতে, সেই জন্যই ডাল আলু ভাজা দিয়েই আজকে খাওয়া দাওয়া করে নেবো। বিকেলবেলার দিকে একটু পনিরের তরকারি বানানোর ইচ্ছা আছে। আর এদিকে টেবিলে খাবার রেডি, চলুন খাবার দাবার খেয়ে নিই। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে আজকে। দুপুরের খাবার শেষ করে আর সব দিকটা পরিষ্কার টরিষ্কার করে একটুখানি রেস্ট নিলাম। আর এখন বাজে বিকেল ওই 4:30 মতন। বিকেলবেলা বেরিয়ে আকাশটার দিকে দেখছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বাইরেটা বেরিয়েছি যেন মনটা একদম ভালো হয়ে যাচ্ছে। মাঝে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, আর তারপরে আকাশটায় সূর্যের আলো লেগে কি দারুণ লাগছে। এই সময়টায় আমরা বলতাম মা দুর্গা সিঁদুর রোদ্দুরে দিয়েছে ছোটোবেলায়, এরকম আকাশটা যখনই লাল লাল দেখতাম।
চলুন রান্নাঘরে চলে এসেছি, রাতের ডিনারটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই, কারণ খাওয়া দাওয়ার পর বাইরেটা একটুখানি হাঁটতে বেরোনোর ইচ্ছা আছে। ওয়েদারটা ভালোই দেখাচ্ছে, বৃষ্টির আশঙ্কা খুব একটা নেই। আর এদিকে এই যে পনিরটা দেখছেন টিফিন বক্সের মধ্যে, এই পনিরটা কালকেই আমি বানিয়ে রেখেছিলাম, এটা বাড়ির তৈরি করা পনির। বাইরে এখানে পনির পাওয়া যায় দোকানে, কিন্তু পনিরগুলো খেতে খুব একটা ভালো হয় না, আর প্রচুর প্রিজারভেটিভ দেওয়া থাকে। তাই আমি বাড়িতেই দুধ কিনে নিয়ে এসে লেবুর রস দিয়ে এরকম পনির বানিয়ে নিই। আজকে সন্দীপন বাজার থেকে আসার সময় বড় একটা পালং শাকের প্যাকেট কিনে নিয়ে এসছে, আর এটাকে এখানকার দোকানে বেবি স্পিনাক নামে বিক্রি হয়। এই বেবি স্পিনাক এখানকার মানুষ কাঁচা স্যালাড হিসাবে খেয়ে থাকেন, কিন্তু রাত্রিবেলা এখন এরকমভাবে বেবি স্পিনাক দিয়ে স্যালাড তো আমরা খেতে পারবো না। তাই ভাবলাম এটা দীর্ঘদিন ফ্রিজে থাকলে পাতাগুলো আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যেতে থাকে, সেই জন্য এই গোটা প্যাকেটটা দিয়েই আজকে বানিয়ে নেব পালং পনির। এর আগে কখনো আমি পালং পনির বানাইনি, তবে শুনেছি ওটা নাকি রুটি দিয়ে খেতে খুব ভালো হয়। তাই পনিরগুলোকে যেহেতু চৌকো চৌকো করে কেটেছি, তাই হালকা করে নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। না ভাজলেও হয়তো হতো, কিন্তু পনিরটা হালকা ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। তাই চলুন আজকে নিজের মতন একেবারে নিজের রেসিপি দিয়ে পালং পনিরটা বানিয়ে ফেলি, দেখি কেমন লাগে খেতে। এর আগে আমি কখনোই পালং পনির খাইনি। আমি একটা সসপ্যানের মধ্যে নুন দিয়ে একটু গরম জল ফুটতে দিয়েছি, আর ওখানে পালং শাকগুলো প্যাকেট থেকে বের করে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এই পালং শাকগুলো প্যাকেটজাত হলেও এগুলো কিন্তু খুব পরিষ্কার করে ধোয়া থাকে, যেহেতু এখানকার মানুষ প্যাকেটজাত খাবার দাবার বেশি ব্যবহার করেন। তারপরে এই গরম জলের মধ্যে বেবি স্পিনাকগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। এদিকে আমার পালং শাকটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আস্তে করে পালং শাকটা গরম জল থেকে তুলে, আর আমি একদম ঠান্ডা জল বাটির মধ্যে রেডি করে রেখেছি, সেই জলের মধ্যে সরাসরি দিয়ে দেব। কারণ ঠান্ডা জলের মধ্যে না দিলে শুনেছি যে পালং শাকের নাকি এই সবুজ রঙটা হারিয়ে যায়। এখানকার কলের জল এতই ঠান্ডা যে ফ্রিজ থেকে আর বরফ ঠান্ডা জল নেওয়ার দরকারই পড়ে না, একেবারে কলের জলের মধ্যে দিয়ে দিলেই এই কাজটা হয়ে যায়। এবারে ঠান্ডা জল থেকে পালং শাকটাকে ঠিক এইভাবে তুলে হাত দিয়ে একটু ভালো করে চিপে চিপে আমি মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডারের একটা বাটির মধ্যে দিয়ে দেবো। আর তার মধ্যে এক টুকরো আদা, এক টুকরো রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা তার মধ্যে একসাথে দিয়ে পেস্ট করব, যাতে পালং শাকের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে এই আদা রসুন কাঁচা লঙ্কার গন্ধে একদম কেটে যায়। এদিকে পালং শাকের পেস্ট কিন্তু একদম রেডি। এবার কড়ার মধ্যে 3 চামচের মতো সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিলাম গোটা জিরে, আর তার সাথে দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা, ওই 2টো দারচিনি, 2টো এলাচ আর 2-3টে লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে একটা কুচি করে রাখা পেঁয়াজ তার মধ্যে ভালো করে দিয়ে দেব। পেঁয়াজটা অতিরিক্ত কুচোনোর দরকার নেই, মিডিয়াম করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওই বেটে রাখা পালং শাকের পেস্টটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে, আর তার সাথে দিতে হবে আদা রসুনের পেস্ট। আমি পালং শাকের বাটির মধ্যেই আদা রসুনের পেস্টটা বেটেছি বলে ওই রকম রং চলে এসছে। আপনারা চাইলে আলাদা করেও আগে থেকে বেটে রাখতে পারেন, তবে এক্ষেত্রে অল্প আদা অল্প রসুনের ব্যবহার করেছি। যেমন ধরুন একটুখানি আদা আর তার সঙ্গে 2-3 কোয়ার মতো রসুন, কারণ অলরেডি পালং শাকের সঙ্গে আমি আদা এবং রসুন কিন্তু বেটে দিয়েছিলাম। আদা রসুন পালং শাকের পেস্টটা ভালো মতনভাবে নেড়েচেড়ে একটু তেল ছাড়লেই ওপর থেকে দিতে থাকবে এবার প্রতিদিনকার যে ব্যবহার করা রান্নার মশলাগুলো, যেমন নুন, হলুদ, একটু চিনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য কসুরি মেথি। কসুরি মেথি দিলে গন্ধটা খুব ভালো হয়, আর আমি এর মধ্যে একটু হলুদের ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে একটু চিনি দিয়েছি, কারণ এটা রুটির তরকারি হিসাবে যেহেতু খাবো, একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য একটু চিনিও দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলাগুলো একসাথে কিন্তু কষিয়ে নিতে হবে একটু সময় ধরে। ভালো করে মশলাপাতিগুলো যখন ভাজা হয়ে যাবে, রসুনের কাঁচা গন্ধটা যখন একদম কষতে কষতে চলে যাবে, ভেজে রাখা পনিরগুলো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই দেব একটুখানি বাটার। রান্নার শুরুতেই আপনারা তেলের সাথে বাটার দিতে পারেন, আর এখানে কিন্তু অনেকে ক্রিমেরও ব্যবহার করেন, তাই আমি আর কোনো রকম কোনো ক্রিম দেব না। এখানে দেব অল্প একটু বাটার আর দেব একটুখানি গরম মশলার গুঁড়ো, ব্যাস। তাহলেই কিন্তু আমাদের এই পালং পনির একবারে রেডি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে হয়ে যাবে আর দুর্দান্ত খেতে লাগবে।
দুর্দান্ত একটা পালং পনির দিয়ে রাত্রিবেলা গরম গরম রুটি খেয়ে বাইরেটা বেরিয়েছি একটু হাঁটতে। প্রতিদিন রাত্রিবেলা আমি আর সন্দীপন দুজনে মিলে বেরোই এই বাইরের সুন্দর আকাশটা, চারপাশের আবহাওয়াটা নিতে। কিছুক্ষণ হেঁটে ফিরবো আবার বাড়িতে। চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। আমার এই ছোট্টখাটো ব্লগটি যদি আপনাদের কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে নেবেন এবং এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।